মেধাভিত্তিক মেধাভিত্তিক ছেলে এবং মেয়েদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যদি এই জিনিসটাকে বাস্তবায়ন করা যায় তাহলে মনে হয় আরো ভালো হয়। এই ধরনের কোনো ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন কিনা দয়া করে সেটা জানতে চাই। ধন্যবাদ। মাহাদি আমিন ভাই প্রশ্নের জবাব দেবেন। ধন্যবাদ আপনার সুন্দর প্রস্তাবনার জন্য, অশেষ কৃতজ্ঞতা। ইতিমধ্যে কিন্তু আমাদের যারা ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন ওনাদেরকে 31 দফা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে। আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় গিয়েছে, ওনাদের শিক্ষা প্রতিষ্ঠান আকারে ভাগ করা হয়েছে। প্লাস ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল মিলেও কিছু কমিটি গঠন করা হয়েছে। ওনারাও বিভিন্ন জায়গায় যৌথ সভা করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলছেন, আলোচনা করছেন, যার মূল উদ্দেশ্য আপনি যেটা বলছেন তাই 31 দফার মাধ্যমে জনসম্পৃক্ততা গড়ে তোলা। তার বাইরেও অবশ্যই কোনো শেষ নাই। আপনার সুপরামর্শের ভিত্তিতে এটার কলেবর আরো বাড়ানো প্রয়োজন। আমরা চেষ্টা করবো দলের ভেতর থেকে আরো যারা মেধাবী আছেন, যারা এই কাজগুলোতে ভ্যালুয়েট করতে পারবেন, যারা হয়তো আরো বেশি কন্ট্রিবিউশনের সুযোগ আছে, ওনাদেরকে এর সাথে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ। আমি আমাদের যারা পৌর বিএনপির দায়িত্বশীল এবং অঙ্গ সংগঠনে যারা আছেন, যুবদলের আমাদের যে রুবেল আছেন, আপনাদের কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দকে আমি একটু পিছনে যেয়ে বসার জন্য অনুরোধ করছি, যাতে আপনারা এই হাঁটাহাঁটি এগুলা ভায়ার যুক্ত হওয়ার পরে বন্ধ হয়। একটু দায়িত্বশীল কয়েকজন একটু পিছনে যায় বসেন, আপনারা একটু দায়িত্বশীল। জি, প্রশ্ন করতে পারেন। আমি মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমার নড়াইল সদর উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত আমরা প্রতিনিধি নির্বাচিত হয়েই আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যে আমার এই উপজেলায় 13টি ইউনিয়ন আছে। 13টি ইউনিয়নে এক একটি ইউনিয়নে 9টি করে ওয়ার্ড আছে। সেই 9টি ওয়ার্ডকে আমরা 3টি ভাগে ভাগ করে সাবেক একটি বৃহত্তর একটি ওয়ার্ড ছিল বিগত দিনে। তো এই তিনটি ওয়ার্ড নিয়ে আমরা কর্মী সভা শুরু করেছি এই 31 দফা প্রচার করার জন্য। আমরা 2 মাসের কর্মসূচি, 39 দিনের কর্মসূচি আমরা দিয়েছি। সেই 39 দিনের কর্মসূচিতে আমরা অন্তর্ভুক্ত করেছি, প্রধান অন্তর্ভুক্ত হয়েছে আমাদের এই 31 দফা। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে আগামী অল্প কিছু দিনের ভিতরে যদি প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি ঘোষণা করে কেন্দ্র থেকে করবে কিনা বা করার জন্য আমি অনুরোধ করছি। ভাই, এখানে আমরা আসলে সাংগঠনিক আলোচনা বেশি না, যে আমরা 31 দফার উপরে আমাদের যে আলোচনাটা আছে সেই দিকে আমি আগাই। কারণ এখানে ভাইয়া আসার আগে আমরা এই প্রশ্নটি করার উদ্দেশ্য হলো আমাদের ডক্টর মাহাদি আমিন, উনি সবকিছুর সাথেই তার সম্পৃক্ততা আছে। পলিটিক্স বলেন, আমাদের এই যে 31 দফা বলেন, সবকিছুর সাথেই আছে। আপনারা বলছেন ঠিক আছে, কিন্তু চেয়ারম্যান আসার পরে চেয়ারম্যান কিন্তু 31 দফার উপরেই আপনাদের কাছে ভালো কিছু প্রস্তাবনা উনি আশা করে, সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। বলেন মাহাদি ভাই। না, ধন্যবাদ। আপনার এই প্রশ্নটা আসলে 31 দফার সাথে রিলেটেড সাংগঠনিক প্রশ্ন, তো আমরা জনসম্পৃক্ততার সাথে যেহেতু এটা সরাসরি জড়িত, আমরা আপনার এই প্রস্তাবনাটা কেন্দ্রে পৌঁছে দেব। যারা নীতি নির্ধারক আছেন ওনারা আমি বিশ্বাস করি বিবেচনা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি সমা ওয়াহিদুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা বিএনপি। আজকের যে 31 দফা এটা সময় উপযোগী, যে কথা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বলেছেন। এই সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনর্বর্তনের মাধ্যমে এরপরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে উনি অনেক সংস্কার শুরু করেছেন। এই সংস্কার চলমান প্রক্রিয়া। ইতিমধ্যে 23 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সংস্কার বিষয়টা উপলব্ধি করেই এই রাষ্ট্র সংস্কারের এই যে আমাদের 31 দফা প্রণয়ন করেছে, এটা যুগোপযোগী। আর বর্তমান যে সংস্কারের কথা হচ্ছে, সংস্কার বিএনপির সৃষ্টি। আমি আজকে জুলাই আগস্টে যে চেতনা ছিল
সেখানে ছাত্র আন্দোলনতে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, মেধার ভিত্তিতে চাকরি এবং বয়সসীমা বৃদ্ধি। এ বিষয়টি আমাদের 31 দফার ভিতর অন্তর্ভুক্ত করা যায় কিনা এ বিষয়ে আজকে আপনার কাছে প্রশ্ন। যে আমরা তো কথা বললাম এই মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করার জন্য। মাহাদি ভাই হ্যাঁ, বলেন। হ্যাঁ, তো মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ তৈরির জন্য আমরা যতগুলো পলিসির কথা বলছি এগুলো তো সেটা লক্ষ্যে। একটু পরে দাও সুজন, এটা জুয়েল একটা বারো, বিষয়। একটু পরে দাও। আর চাকরির ক্ষেত্রে বয়স বাড়ানো, ইতিমধ্যে এটা আমাদের 31 দফাতে আছে। ধন্যবাদ। আমি বোনদের বলবো, আমি মা বোনদের বলবো, আপনাদেরকে একটু বলতে হবে এখান থেকে একজনকে, যে 31 দফার ভিতরে নারীদের সবচাইতে কোন পয়েন্টে, নারীদেরকে কোন বিষয়ে আর 31 দফায় গুরুত্ব দেওয়া হয়েছে সে কথাটা একজন নারী বোনকে বলতে হবে। আপনারা তাইলে মনে করবো অন্তত ওই পয়েন্টটি আপনারা পড়েছেন। একজন বলেন, কি বললেন আপনারা, কি সুযোগ দিল আপনাদেরকে এই 31 দফায়? এখন সব পড়তেছে, এখন পড়তেছে। পরীক্ষা হলে নকল করবে। ও পিছনে দাও বারোই। আমাদের নারী সম্পর্কে বেগম খালেদা জিয়া অনেক করেছেন। প্রথমেই নারী অধিকার দিয়েছেন। সেই না, 31 দফায় কি দিয়েছেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কোনটি? 24 নারী অধিকার। না, আপনি বলতে পারলেন না। 31 দফায় নারীদের জন্য সবচাইতে সম্মানের হচ্ছে এখানে একটি ফ্যামিলি কার্ড দিবেন। সেই ফ্যামিলি কার্ডটা হবে সেই পরিবারের। রেশন কার্ড দেবেন, হেলথ কার্ড নারীদেরকে দেওয়া হবে। ওই গৃহীত মহিলা যে প্রধান ফ্যামিলিতে তাকেই দেওয়া হবে। হ্যাঁ, আমি বলছি এই যে নারীদের জন্য এটা একটি, এই 31 দফায় ভালো একটি সংবাদ আপনাদের জন্য, এটা একটা সম্মানের, সেই কথাটি বলছি। এবার একজন যুবকদের বলতে হবে, যুবক যারা আছেন বেকার যুবকদের বলতে হবে আপনাদের জন্য কি লেখা আছে 31 দফায়। চাকরি, ওই যে টাকা, পয়সা, মাইক তো ছেলে পেলেদেরই কাজ করছে না। প্রথমত বলো। হ্যালো, বলেন তো আপনি। হ্যালো। হ্যাঁ, আমি রিমন মোল্লা, নোড়াগাতি থানা ছাত্র দল। আমার একটি প্রশ্ন ছিল 23 ও 25 দফার আলোকে, যে আগামীতে যদি বিএনপি সরকার জনগণের সমর্থনে সরকার গঠন করে, আমাদের প্রতিটি থানায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা যায় কিনা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে জনশক্তি বিদেশে যায়। আমরা যদি একটু দেখি, আমি কয়েকটা দিন আগে দেখলাম যে একটি টকশোতে, যে জাপানে আমাদের বাংলাদেশ থেকে প্রায় চাহিদা দিয়েছে প্রায় 3 থেকে 4 লক্ষ লোকের মতন, কিন্তু জাপানি ভাষা শিক্ষা কোর্সটি করতে পারে দক্ষ জনশক্তি তৈরি করা না করার কারণে এই জাপানে লোক পাঠাতে পারতেছে না। এরকম এই বিষয়গুলো যে উপজেলা ভিত্তিক কিংবা থানা ভিত্তিক আগামীতে কি কোনো এরকম ভাষা শিক্ষা ইনস্টিটিউট কিংবা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করার মাধ্যমে যাতে বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানি করা যায়, এই বিষয়ে কি 31 দফায় কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হবে কিনা 23 ও 25 দফার আলোকে? জি ডক্টর মাহাদি আমিন। আর আরেকটি প্রশ্ন ছিল। আর প্রশ্ন না, আপনি একটা করেন, 3টা করলে তো হবে না ভাই, সবাইকে সুযোগ দেন। আমরা তো বলেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন যে ভবিষ্যতে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা হবে সেখানে বহু ভাষা থাকবে। এটা আমাদের 31 দফাতেও আছে। বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় একটা ভাষা সবার জন্য বাধ্যতামূলক হবে, সম্ভব হলে চতুর্থ আরেকটা ভাষা থাকবে। তার ভিতর তো অবশ্যই ইউরোপের যে ভাষাগুলো আছে তার পাশাপাশি জাপানের ভাষার মূল্যায়ন থাকবেই। সুতরাং ভাষার ক্ষেত্রে রীতিমতো পলিসি রয়েছে। আর কর্মসংস্থানের ক্ষেত্রে যেটা বললেন, সেখানেও কিন্তু বলেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে অনেক বেশি কর্মমুখী। যেটা আমি যখন আলোচনা করছিলাম তখনও বলেছি যে আমরা ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষাকে অনেক বেশি মূল্যায়নের জন্য নিশ্চিত করব, এবং তার জন্য বিভিন্ন জায়গায় শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিভাবে কোলাবোরেশন বা পার্টনারশিপ বাড়ানো যায় সেগুলো নিয়ে উদ্যোগ গ্রহণ করব। আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে ওনার যে ভিশন সেটা হচ্ছে শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য হবে না, শিক্ষার মূল উদ্দেশ্য হবে এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান সৃষ্টি করা। সুতরাং কর্মসংস্থানের সাথে জড়িত যে দক্ষতা, যে যোগ্যতা সেটা তৈরি করব আমরা, এবং সেটা দেশের ভেতরে কর্মসংস্থানের জন্য যেমন,
দেশের বাইরে কর্মসংস্থানের জন্য তেমন। এখন সেটাকে থানা পর্যায়ে নাকি উপজেলা পর্যায়ে নাকি জেলা পর্যায়ে, এটার জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়। নর্মালি যারা সরকারে থাকেন ওনারা কোথায় কতটুকু প্রতিষ্ঠান স্টাবলিশ করলে দেশের জন্য বৃহত্তর পরিসর সঠিক হবে সেটা একটা গবেষণা করা হয়। এবং আমরা যেহেতু ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যেগুলো প্রতিষ্ঠা করা হবে, কোন জায়গায় করা হবে, আপনার প্রশ্ন যেটা থানায় কিনা, এটা পরবর্তীতে যারা এক্সপার্ট টিম রয়েছে যারা ফিজিবিলিটি স্টাডি করবে, যাচাই বাছাই করবেন, ওনারাই সিদ্ধান্ত প্রদান করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মাহাদি আমিনকে। পরবর্তী বক্তা, পরবর্তী প্রশ্ন কে করবেন? হ্যালো, আমি সৌমেন রায়, আমি এক কৃষকের ছেলে, এটা আমার পরিচয়। আমার প্রশ্ন হলো, এই যে ভাষা শিক্ষা ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, কয়েকটা ভার্সিটিতে স্পেসিফিক ভাবে কয়েকটা ভার্সিটিতে শুধু কেন্দ্র আছে, ভাষা শিক্ষার কেন্দ্র, কিছু উন্নত দেশে। তাই ছাড়া আর অন্যান্য বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে এরকমের ভাষা শিক্ষা কেন্দ্র নাই। এগুলো আমরা কিভাবে এই কেন্দ্রগুলো তৈরি করে আমাদের যুবকদের দিতে পারি, শিক্ষাটা দিতে পারি, যাতে আমরা ভবিষ্যতে জনশক্তি রপ্তানি করতে পারি। ধন্যবাদ। আরেকটু যুক্ত করি, আমি রাজশাহী ইউনিভার্সিটির আহ্বায়ক মেম্বার। আচ্ছা, ধন্যবাদ। ভাষা শিক্ষার ব্যাপারে তো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম, প্লাস আমাদের 31 দফাতে এটা বিশেষ সুনির্দিষ্টভাবে আছে। আপনি যে ইনস্টিটিউটগুলোর কথা বললেন, বিশ্ববিদ্যালয় যেটা অনেকটা অকার্যকর ছিল, বৃহত্তর পরিসরে তো অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ওরকম ছিল না। অনেক ক্ষেত্রে দেখা গেছে নাম সর্বস্ব ইনস্টিটিউশন করা হয়েছে, নাম সর্বস্ব অধিদপ্তর বা ডিপার্টমেন্ট করা হয়েছে। তো অবশ্যই যখন জনগণের ভোটে একটা নির্বাচিত সরকার আসবে, শিক্ষার যে সংস্কার তার মাঝে একটা তো থাকবেই যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা ইনস্টিটিউটকে একটা ইউনিভার্সিটির ভিতরে কিভাবে গতিশীল করা যায়, সেখানে কিভাবে মেধার প্রসার ঘটানো যায়, এটাকে কার্যকর করবার মাধ্যমে সেটা অবশ্যই উদ্যোগ নেওয়া হবে। ধন্যবাদ। সামনে চলে আসো মাইকটা নিয়ে। তুমি মাইক কি একটাই আমাদের? দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাওলানা তৈয়বুর রহমান, আহ্বায়ক নড়াইল জেলা জাতীয়তাবাদী উলামা দল। আমি আজকের প্রধান আলোচকের কাছে আমার প্রশ্ন, আমাদের যে 31 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আমাদের প্রায় 90% মুসলিম দেশ বাংলাদেশ। তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমরা যে সময় ক্ষমতায় ছিলাম অনেক ইসলামের কাজ করেছি, কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা আলেম ওলামার ভিতরে খুব সমস্যার ভিতরে আছি। বিশেষ করে আমাদের একটা দল আছে বৈষম্য বিরোধী, যারা আছে আমাদেরকে ইসলাম বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। তো আমার প্রশ্ন যে আগামী দিনে এই দফার ভিতরে আমরা ইসলামকে প্রাধান্য দিয়ে আমরা যেন কর্মসূচি ঘোষণা করতে পারি। আমাদের পার্শ্ববর্তী পশ্চিম বাংলায় আছে ইমাম মুয়াজ্জিন সহ ওদেরকে ভাতা দেওয়া হয়। তো বাংলাদেশে আসলে আলেম শ্রেণী যারা আছে প্রায় অবহেলিত, ইমাম মুয়াজ্জিন অবহেলিত, এদেরকে একটা পর্যায়ে এনে বা ভাতা দেওয়া যায় কিনা, এ ব্যাপারে আমার প্রস্তাব। আমি মাননীয় আজকের প্রধান আলোচকের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনার সুন্দর প্রস্তাবনার জন্য ধন্যবাদ। আমরা দেখেছি খুব সুন্দর প্রস্তাবনা। গত 16 বছরে তো আসলে একটা ইসলাম বিদ্বেষী পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আমরা দেখেছি ওয়াজ মাহফিলও ঠিকমতো মানুষ করতে পারতো না, অনেক সময় নামাজের ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে প্রবলেম হয়েছিল। সেখান থেকে অনেক পরিবর্তন হয়েছে। শেখ হাসিনা বা ফ্যাসিবাদের পতনের পরে পরিবর্তন হয়েছে। অধিকাংশ মানুষই মনে করেন যখন একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, যেহেতু স্বাভাবিকভাবে আমাদের মুসলিম প্রধান দেশ, এখানে সব ধর্মের অধিকার যেমন প্রতিষ্ঠা হবে, ইসলাম ধর্মের জন্য যা করার অবশ্যই সেটা করা হবে। এবং আমাদের যারা নীতি নির্ধারক আছেন ওনাদের কাছে আপনার এই প্রস্তাবনাটা পৌঁছে দিব। ধন্যবাদ। সামনে যাও, যাও। তুমি এটা মাইক ওয়াহিদ আসছে আমাদের। বলেন। আমি মোহাম্মদ তেলায়েত হোসেন বাবু, নবনির্বাচিত নড়াইল পৌর বিএনপির সভাপতি। 31 দফার ভিতর 27 দফায় আছে কৃষকের উৎপাদন গ্রহণ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য। এই বিষয়ের পর আমি একটা কথা বলতে চাই। বিশেষ করে আমাদের নড়াইল কৃষির উপর নির্ভরশীল জেলা। আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি দু একটু কথা বলবো মাহাদি ভাইকে। বিষয় হচ্ছে
কৃষক যখন তার ফসল উৎপাদন করে, কৃষকের কাছে যখন তার ওই উৎপাদিত ফসল থাকে, তখন আর সেই কৃষক তার ন্যায্য মূল্য পায় না। কৃষক যখন ধান উৎপাদন করে তখন ধানের মূল্য 700-800 টাকা, মাইকটা একটু মুখের কাছে নিয়ে। আর এখন ধানের মূল্য, এখন কৃষকের কেউর কাছে ধান নাই, ধানের মূল্য পেলাম এখন 1500, 1600, 1700 টাকা মোটা ধানের দাম। আজকে কৃষকের ঘরে যখন পাট থাকে, পাটের দাম 1400, 1500, 1600 টাকা। মাইকটা মুখের কাছে। কৃষকের কাছ থেকে যখন এই পাট চলে গেছে তখন পাটের দাম 4000, 3500, 3000 টাকা। আজকে এখন সবজির সিজন, এই সবজি যখন কৃষক উৎপাদন করে, অনেক টাকা অনেক কষ্ট করে তারা এই সবজি উৎপাদন করে। এখন অনেকে দেখছি আমাদের অঞ্চলে আছে, তারা ওই নষ্ট করে দিচ্ছে, তাদের ওই সবজি বিক্রি হচ্ছে না বাজারে। তাদের ওই সবজি কাইটে যে ভ্যান ভাড়া দিয়ে আড়তে পাঠাতে হয়, সেই ভ্যান ভাড়া তাদের হচ্ছে না, যার কারণে তারা ওই সবজি নষ্ট করে দিচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, এই কৃষক বিএনপি ক্ষমতায় যদি আসে কোনোদিন, কৃষক কি কৃষকের তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা? ভাই একটু সুন্দর করে, যেহেতু আমাদের কৃষি প্রধান এলাকা, একটু সুন্দর করে বুঝে বলবেন। আমাদের দুঃখিত ভাই, আপনি সুন্দর একটা উপস্থাপনা রাখছেন, কিন্তু এই বিষয়ে মাহাদি আমিন যেভাবে সুন্দর করে এই পয়েন্টে কথা বলেছে, অনেক সুন্দর করে বলেছে, আপনি হয়তো শুনেন নাই, মিস করছেন। আচ্ছা মাহাদি আমিন ভাই, আপনি একটু বলেন। ধন্যবাদ। আমাদের 27 নম্বর যে দফা আছে, এটা দেখেন, আপনি এখন দেখেন 27 খুব নম্বর। ডিটেইলে আপনি যে সমস্যাটা বলেছেন, ওটারই খুব ডিটেইলে সলিউশন বলা আছে। আমি ইতিমধ্যে বলেছি কৃষি নিয়ে অনেক লম্বা সময়। তারপর জাস্ট অ্যাড দক্ষিণ পাশে সাজাইছে, আমরা যেন সরাসরি ইউনিয়ন পর্যায়ে সরকার কৃষকদের কাছ থেকে কিনে নেবে সে ধরনের কথা বলা হয়েছে। বাজার ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজানোর জন্য মধ্যস্বত্বভোগীর সংখ্যা বাস্তবসম্মতভাবে আস্তে আস্তে কমানোর কথা বলা হয়েছে। আর আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু খুব ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, গার্মেন্ট এবং জনশক্তির পরে যেটা হবে সেটা ইনশাআল্লাহ কৃষি হবে, এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য সবচেয়ে বেশি প্রায়োরিটি কিন্তু কৃষকদের দেওয়া হবে, কৃষি খাতকে দেওয়া হবে। ওনার যে পলিসিগুলো রয়েছে, যেমন আপনি ফ্যামিলি কার্ড, সেটার সাথে কৃষি সরাসরি সম্পর্ক রয়েছে, কৃষি কার্ডের কথা বলা হয়েছে, সেই প্রত্যেকটা ক্ষেত্রেই কৃষির একটা অন্যান্য ভূমিকা থাকবে। ধন্যবাদ। পিছনে মাইকটা দাও, হুঁশিয়ার পিছনে। বিগত সরকারও এই সরকারিভাবে কৃষকের এই পণ্য কেনে, কিন্তু আসলে সবাই চান্স পায় না। অরিজিনাল কৃষক চান্স পায় না, এর ব্যবসায়ী দালালরা চান্স পায়। দুর্নীতিবাজদের কাছ থেকে আপনি কিভাবে আশা করেন সেটা? এখন পিছনের ব্যক্তি এখন আমরা তো এই কারণেই সংস্কারের কথা বলেছি। বিগত সরকার যদি বিএনপির মানদণ্ড হয় সেটা তো হবে না। আমাদের মানদণ্ড শহীদ জিয়া সরকার, আমাদের মানদণ্ড দেশনেত্রী সরকার। ধন্যবাদ। বলেন, প্রশ্ন করতে পারেন। আমি প্রশ্ন করবো না, আমি যে প্রশ্নটা উত্তর এখনো হয়নি, আমি সেটা বলার জন্যই সাধারণত দাঁড়াচ্ছি যে যুবকদের জন্য আমাদের জনাব মোহাম্মদ তারেক রহমান কি বার্তা দিচ্ছেন, এর উত্তরটা এখনো আসলে হয়নি। আমাদের যুবকদের জন্য যে বার্তাটা দিচ্ছেন, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে, এদের চাকরি না হওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত উনি ভাতার ব্যবস্থা করবেন, যাদের ভিতরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে, অজস্র বিষয়ে এই পয়েন্টটা দেখছেন, এই জন্য বলতে পারছেন। ধন্যবাদ। হুঁশিয়ার দাও, ওনাকে দাও হুঁশিয়ার। আসসালামু আলাইকুম। আমি দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার একটি প্রশ্ন, 31 দফা যে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে দিয়েছে, এখানে কি আমাদের প্রতিবন্ধীদের জন্য কি বিগত সরকারের সময় আমরা যারা প্রতিবন্ধী ছিলাম, আমরা অনেকটা অবহেলিত হয়েছি। এমনও দেখেছি যে আমরা বিগত আওয়ামী সরকার তারা দলীয়করণ, সব জায়গায় তারা দলীয়করণ করছে। কিন্তু আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে একটি কথা আমি বলতে চাই, আমরা কোনো দলীয়করণ করতে, আমরা প্রতিবন্ধীদেরকে আজকে আমরা জন্ম লগ্ন থেকেই তো আমরা প্রতিবন্ধী, আমরা কোনো সুবিধাই আমরা এই আওয়ামী সরকারের কাছ থেকে আমরা পাই নাই। তাই বলতে যে আমাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য এই 31 দফার ভিতরে আমাদের কি কি রাখা আছে এই প্রশ্ন। এবং আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলনে সকল আন্দোলন সংগ্রামে আমি থেকেছি। ধন্যবাদ। আপনাকে অজস্র ধন্যবাদ। প্রতিবন্ধীদের বিষয়ে, প্রতিবন্ধী অনেক মানুষের সাথে উনি বসেছেন, আপনি জানেন কিনা আমি জানি না। কিছুদিন আগে ঢাকাতে সম্ভবত মাসখানেক হবে
বেশ কিছু প্রতিবন্ধী মানুষের সাথে উনি বসেছিলেন, সেখানে ওনারা এসেছিলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান ওনাদের সাথে মত বিনিময় করেছেন। ওনারা কিছু প্রস্তাবনা দিয়েছেন যে একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে ওনাদের প্রত্যাশা কি। সেখানে জনাব তারেক রহমান খুব সুনির্দিষ্টভাবে বলেছেন যে উনি তো শুধু আসলে নির্দিষ্ট কোনো শ্রেণী পেশার মানুষের না, সারা বাংলাদেশের গণমানুষের নেতা। আমরা সেই বিশ্বাস থেকে দেখেছি, উনি বলেছেন ভবিষ্যতে যখন বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা আসবে ইনশাল্লাহ, এই প্রতিবন্ধী সব মানুষের জন্য অধিকার প্রতিষ্ঠা করা হবে, ওনারা যেন সত্যি সমতা ভিত্তিক সুযোগ সুবিধা পায় সেটা নিশ্চিত করা হবে, ওনাদের সুশিক্ষার ব্যবস্থা করা হবে এবং সুশিক্ষার সাথে কার্যকর কর্মদক্ষতা যেন সৃষ্টি করা হয় সেজন্য বিভিন্ন বিশেষায়িত প্রতিষ্ঠান করা হবে। এটাও বিকেন্দ্রীকরণের অংশ হিসাবে, অর্থাৎ শুধু ঢাকায় না, সেই শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হবে যেন অন্তত পক্ষে ইউনিয়ন পর্যায়ে আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলছি সেটার অংশ হিসাবে যারা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন তারা স্কুল, কলেজ এবং মেইন স্ট্রিম ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ সুবিধা পান। অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তি বলে এই সমাজে আর কেউ পিছিয়ে থাকবেন না, প্রত্যেকে বাকি সকল মানুষের মতন সমান অধিকার, সমান স্বাধীনতা এবং প্রয়োজনের আরো বেশি সুযোগ উনি সৃষ্টি করে দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ডক্টর মাহাদিয়ামিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লোহাগড়া উপজেলার কৃষক দলের সদস্য সচিব। আমাদের কৃষকের বিষয়ে 27 নম্বর দফায় যেটা বলা হয়েছে, আমি একটু জানতে চাচ্ছি, আগামীতে আমাদের বাংলাদেশে যেহেতু অধিক জনবহুল দেশ এবং অধিক জনগণ বাড়তেছে, সেই ক্ষেত্রে আগামীতে অল্প জায়গার ভিতর কিভাবে কৃষিক্ষেত্রে আরো ব্যাপক আকারে উন্নয়ন করা যায়, যেটা আমি একটু বলতে চাচ্ছি, অ্যাকোয়াফনিক, হাইড্রোফনিক যে সিস্টেমটা আছে, এই জিনিসটা কি আগামীতে আমাদের দফার ভিতর আনা হবে কিনা, চালু হবে কিনা, এটা একটু আমি মাহাতি ভাইয়ের কাছে জানতে টেকনিক্যাল চাচ্ছিলাম। প্রশ্ন, আমি তো শব্দগুলো প্রথম শুনলাম, আপনি বরং দিতে পারেন। আমরা কিছুটা জানি, যারা কৃষির এক্সপার্ট আছেন ওনারা হয়তো এটার উপর ভবিষ্যতে কাজ করতে পারবেন। আপনি যদি জানেন এগুলো বলতে পারেন, আমরা শুনি। আমি একটু জানি যেটা, যে আপনার অ্যাকোয়াফনিক যেটা বর্তমান আমি নিজে একটু চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে আপনার অল্প জায়গার ভিতর, যেহেতু ছাদের উপর, তারপর আপনার আঙিনায় আপনার সারা বছর ইয়েতে আপনি শাকসবজি চাষ করতে পারবেন। আপনার এটা আপনার ইট খোয়ার ভিতর এবং মাছ এবং ইট খোয়ার সংমিশ্রণে এই চাষটা হচ্ছে করা হয়, আপনার অল্প জায়গার ভিতর এটা করা যায়। ধন্যবাদ। তাহলে তো আমরা অবশ্যই বিবেচনা করব। আপনারা দেখবেন গতকাল যে 3টা জেলার সাথে জনাব তারেক রহমান বসেছিলেন, সেখানে কিন্তু উনি পাবলিকলি বলেছেন উনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসছেন, যারা এক্সপার্ট রয়েছেন ওনাদের সাথে বসছেন, ইতিমধ্যে কৃষিবিদদের সাথে উনি মিটিং করেছেন, আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে বেস্ট প্র্যাকটিস বা কিভাবে সবকিছু পরিবর্তন করা যায়, কিভাবে দ্বিফলা ত্রিফলা বিভিন্ন যেসব ফসল সবজি রয়েছে সেগুলো ফলন বাড়ানো যায়, কিভাবে বিভিন্ন সীমাবদ্ধতার ভিতরেও ফসল উৎপাদন বৃদ্ধি করা যায়, এগুলো নিয়ে আলোচনা করছেন। আপনার এই প্রস্তাবনাটা আমরা ওনাদের কাছে পৌঁছে দিব। ধন্যবাদ। পরবর্তী বক্তা। ধন্যবাদ। বসিয়া, পরবর্তী বক্তা। ডান সাইডে। আমাদের মাঝে এসে আজকে সংযুক্ত হয়েছে বসুন সবাই। বিপ্লবী চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে। আমি ইঞ্জিনিয়ার মমিনুর রহমান বলছিলাম, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য। ঝিনাইদহ ভৌগোলিকভাবে ঝিনাইদহ জেলায় অসাধারণ একটি যোগাযোগ সম্ভাবনা আছে। আপনি জানেন যে ঝিনাইদহ জেলা বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত এবং এই কারণেই বিগত 10 বছর বা 1 যুগ পরিমাণ সময় ধরে ঝিনাইদহ থেকে যশোর মহাসড়কটি একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে। এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা আছেন, ওনারাও জানেন। এই অচল অবস্থা নিরসনে আপনি কোনো কিছু ভাবছেন কিনা বা ভবিষ্যতে কি আপনার ভাবনা এই মহাসড়কের মৃত্যুকূপ থেকে ঝিনাইদহবাসী বা যশোরবাসী বা আরো অন্যান্য জেলা সংযুক্ত, এটাই আমার প্রশ্ন স্যার। আচ্ছা, ঠিক আছে, এটা আপনার প্রশ্ন। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব, বসুন আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ, নড়াইল এবং যশোর জেলায় আজকের এই কর্মশালায় উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের ইঞ্জিনিয়ার মমিন সাহেব ঝিনাইদহ থেকে একটি প্রশ্ন করেছেন যে আপনাদের যে মহাসড়কটি আছে এটির বেশ ত্রাহি অবস্থা খুব সম্ভব। আমি দেখিনি, বহু বছর দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তবে এর ভিতরে বিভিন্ন নেতা কর্মী সহ বিভিন্ন মানুষের সাথে যখন কথা হয়েছে, শুধু ঝিনাইদহ মহাসড়ক নয়,
খুব সম্ভবত বাংলাদেশের বহু মহাসড়কগুলোরই বেশ ত্রাহি অবস্থা। 2-3 দিন আগে একজন মানুষের সাথে কথা বলছিলাম, উনি ঢাকা থেকে এসেছেন কয়েকদিন আগে। ঢাকা শহরে ওই যে নিউজে যখন দেখি ঢাকা শহরের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছিলাম, তখন বললেন ঢাকা খোদ রাজধানীতেও বিভিন্ন সড়ক ভাঙাচোরা ত্রাহি অবস্থা। দেখুন, এটা শুধু ঝিনাইদার বিষয় না, এটা সমগ্র বাংলাদেশের বিষয়, মানুষের চলাচলের বিষয়। আমাদের যে 31 দফা, আমরা বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যে 31 দফা আমরা উপস্থাপন করেছি, এখানে একটি কথা লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত। রাষ্ট্র কাঠামো মেরামত প্রথমেই লেখা আছে, আপনারা পেয়েছেন প্রত্যেকে এই বইটি। কাজে রাষ্ট্র কাঠামো মেরামত বলতে তার ভিতরে ঝিনাইদহ সহ বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে যেগুলো খুব জরুরি, সেগুলোকে নিশ্চয়ই আমরা প্রায়োরিটি বেসিসে সংস্কারের ব্যবস্থা অবশ্যই করা হবে। আমরা সেই সুযোগ পেলে নিশ্চয়ই সেটি থাকবে। ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি আনোয়ারুল ইসলাম বাদশাহ, সহসভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আনোয়ারুল ইসলাম বাদশাহ, সহসভাপতি ঝিনাইদহ জেলা বিএনপি। জি, আমরা ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দ, একটু 1 মিনিট প্লিজ। মঞ্চে যারা আছেন, যারা অনুষ্ঠানটি পরিচালনা করছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যেমন আমাদের আনোয়ারুল ইসলাম বাদশাহ জেলা কমিটিতে যেহেতু আছেন, ওনার সাথে মাঝে সাঝে আমার কথা বলার সুযোগ হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। আমার থানা বা উপজেলা পর্যায় থেকে যে সকল নেতৃবৃন্দ এসছেন, দয়া করে সেখান থেকে সুযোগ দিবেন প্রশ্ন উত্তরে। ধন্যবাদ। জি, বাদশাহ বলেন। জেলা খাদ্য উৎপত্তি একটি জেলা। এখানে বিশেষ করে ধান, পান, আমাদের খাদ্যশস্য উদ্বৃত্ত একটি জেলা। এখানে কোনো সরকারই আমাদের এদিকে নজর দেন নাই। বিশেষ করে আমাদের এখানে কৃষকের জন্য কোল্ড স্টোরেজ দরকার। আমাদের জেলাতে সরকারি কোনো কোল্ড স্টোরেজ নাই। তো আপনার কোনো পরিকল্পনা আমাদের সরকারের আছে কিনা আগামীতে আমাদের এই কৃষককে বা আমাদের ঝিনাইদহ জেলাকে এই সরকারিভাবে কোল্ড স্টোরেজ সহ অন্যান্য সুবিধা দেওয়া যায় কিনা? দেখুন, আপনি যেই সমস্যাটার কথা বললেন, বসেন, আপনি যেই সমস্যাটির কথা আপনি বললেন, এই সমস্যাটি শুধু ঝিনাইদহতে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফসল হয়। বিশেষ করে শীতকালে অনেক শাকসবজি যেগুলো হয়, যেগুলো আরো কিছুদিন মানুষ খেতে পারত, কিন্তু কোল্ড স্টোরেজ জাতীয় এরকম কিছু না থাকার কারণে অনেক সময় আমরা দেখেছি, যেমন এখন বোধহয় ফুলকপি বা বাঁধাকপির দাম খুব পড়ে গিয়েছে, এবং বিভিন্ন জায়গায় কৃষকরা দামটা না পাওয়ার কারণে গরু ছাগলকে দিয়ে দিচ্ছে, গোখাদ্য হিসেবে এটি ব্যবহার হচ্ছে। কয়েকদিন আগেও বোধহয় বেশ দাম ছিল। এরকম আমরা দেখেছি অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ব্যবস্থা হয়ে থাকে। যেটি আমাদের চিন্তা আছে, আমাদের পরিকল্পনা বা চিন্তার মধ্যে আছে, যে এই এরিয়াগুলোকে লোকেট করা এবং সমবায়ের ভিত্তিতে চেষ্টা করা, যে ছোট ছোট, এখন আমি জানি না আপনার ধারণা আছে কিনা, ছোট ছোট কোল্ড স্টোরেজ পাওয়া যায়, কিন্তু যেগুলা মোবাইল কোল্ড স্টোরেজ আপনি বলতে পারেন, বড় কন্টেনার বা বড় ট্রাকে করে যেটাকে উঠিয়ে নিয়ে চলে যাওয়া যায়, এবং বিদ্যুৎ লাগে না, অনেকগুলো আছে মোটামুটি ভাবে সোলার দিয়ে চালানো সম্ভব হয়। তো কোঅপারেটিভের মাধ্যমে হয়তো আমরা এইরকম একটি চিন্তা আছে, যে কোঅপারেটিভের মাধ্যমে আমরা হয়তো এরকম বিভিন্ন জায়গায় যেখানে এই ধরনের ফসল হয়, যে কৃষকরা অন্তত আরো 2-3 সপ্তাহ যাতে এটিকে কোল্ড স্টোরেজে রেখে, যেই সময় এটার উৎপাদন হবে না জমিতে, সেই তারপর থেকে 2-3 সপ্তাহ অন্তত সেটাকে যাতে প্রিজার্ভ করে রাখা যায়, যাতে কৃষক এবং ক্রেতা উভয়ই যাতে এটার একটা সুবিধা পেতে পারে। এই পরিকল্পনা আমাদের আছে। ধন্যবাদ। যশোর নড়াইল। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। এখন আমাদের প্রশ্ন করবেন সুলতানুজ্জামান সেলিম, লোহাগাড়া বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক। সুলতানুজ্জামান সেলিম, মাইক নিয়ে যান। সুলতানুজ্জামান সেলিম, মাইক আছে, ফসিয়ার মাইক নিয়ে সামনে চলে আসো। তাতে আসতে বাবা, ওকে একটু সময় দাও, 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। জি, প্রিয় নেতা, আপনাকে পেয়ে আজ নড়াইলবাসী গর্বিত এবং আমরা ধন্য। এবং ইতিপূর্বেও এক সময়
আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম যখন জেলে গিয়েছিল, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা বিএনপির ভারপ্রাপ্ত হিসাবে। সে সময় আপনি আমার সাথে কথা বলেছিলেন, সে কথা আজও আমি ভুলিনি এবং আজীবনে কোনোদিন ভুলব না। আজকে আমার প্রশ্ন এই কর্মশালা থেকে, যে কর্মশালা শুরু হয়েছে, এই কর্মশালা সমস্ত জায়গায় হবে, থানায় হবে, ইউনিয়ন হবে, ওয়ার্ড হবে, সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে। আর আমার প্রশ্ন হচ্ছে যে বেকারদের যারা স্নাতক ডিগ্রি পাশ করার পরে যারা বেকার থাকবে তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা আপনি করবেন মর্মে আমরা যদি সরকার গঠন করতে পারি, সেই অঙ্গীকার করেছেন, 31 দফার মধ্যে এসছে। আমার প্রশ্ন যে সার্বজনীনভাবে যারা বয়স্ক লোক তাদেরকে সার্বজনীনভাবে বয়স্ক ভাতার একটা পেনশন মতো দেওয়া যাবে কিনা, সেই আওতায় আনবেন কিনা, এটা আমার প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। জি, আপনার এই বিষয়টা বোধহয় আছে এবং বয়স্ক ভাতাটা এটা অলরেডি চালু আছে। আমাদেরকে হয়তো এটার পরিসরটা বাড়াতে হবে। দেশে এই ব্যবস্থাটি কম বেশি আছে, এটার পরিধিটা আমাদেরকে হয়তো বাড়াতে হবে। অবশ্যই দেশের সামগ্রিক বাজেটের উপরে নির্ভর করবে বিষয়টি। মানুষের জন্যই তো দেশ, এবং আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। কাজেই আমরা অনেক অপ্রয়োজনীয় খরচ যদি বন্ধ করতে পারি, দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি, যে ধরনের দুর্নীতি হয়েছিল গত আমলে, তাহলে অবশ্যই এরকম অনেকগুলো কাজ হাতে নেওয়া সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। এখন প্রশ্ন করবেন তাহিদুজ্জামান নীলু, সাধারণ সম্পাদক, কালিয়া উপজেলা বিএনপি। সোশিয়াল মাইকটি দর্শক। আসসালামু আলাইকুম প্রিয় নেতা। রাষ্ট্র মেরামত ও সংস্কার শীর্ষক আজকের এই কর্মশালায় সম্মানিত সভাপতি উপস্থিত, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত, প্রশ্ন করবেন প্লিজ। প্রিয় নেতা, আমার এই রাষ্ট্রীয় যে মেরামতের যে দফাগুলো আমি দেখেছি, তো এখানে একটা বিষয় আমি সুস্পষ্টভাবে উল্লেখ করা যায় কিনা, জুলাই আগস্টের ছাত্র জনতার যে মূল চেতনা, সেখানে মেধার ভিত্তিতে নিয়োগ এবং চাকরিতে যে বয়সের সীমা এটা বৃদ্ধিকরণ, এখানে যদিও মেধার কথা অনেক জায়গায় আছে, কিন্তু আমি এই মূল চেতনা যেহেতু ওই জুলাই আগস্টের, এবং এটা এখন আমাদের এই আন্দোলনটা দেশের সবাই স্মরণ করছে, সে কারণে সুস্পষ্টভাবে আমাদের এই রাষ্ট্রীয় মেরামতের এখানে এই বিষয়টা অন্তর্ভুক্ত করা যায় কিনা, প্রিয়তা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। পরবর্তী জি, আপনি বোধহয় খুব সম্ভব যে কোনো কারণে হোক লক্ষ্য করেননি, এই যে কোটা নিয়ে যে বিষয়টি শুরু হলো, আমরা কিন্তু আমি নিজে 2014 সালে কিন্তু একটি অনুষ্ঠানে যুক্তরাজ্যে, তখন ইউকেতে একটি অনুষ্ঠানে, দলের একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আমি মনে করি যে কোটা শতকরা 5 ভাগের বেশি হওয়া প্রয়োজন না। 2014 সালে এই কথাটি বলেছিলাম, এবং সর্বোচ্চই মেধাকেই প্রাধান্য দেওয়া উচিত। কত এই স্বৈরাচারী সরকারের আমলে আমরা কি দেখেছি, শুধুমাত্র নিজের লোক হিসাবে বিভিন্ন জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা দেখেছি মেধাকে প্রাধান্য দেওয়া হয়নি। তার ফলে যেটা হয়েছে, সব প্রতিষ্ঠান, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান নষ্ট হয়ে গিয়েছিল। কাজেই প্রিয় সহকর্মী, আমাদেরকে যদি প্রকৃতভাবে দেশকে মেরামত করতে হয়, রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হয়, সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, মেধার কোনো বিকল্প নাই, এটি দিতেই হবে। আপনার এবং আমাদের সকলের সার্ভাইভেলের জন্য, অস্তিত্ব রক্ষার জন্যই যারা মেধাবী তাদেরকে প্রাধান্য দিতে হবে। এর সাথে কম্প্রোমাইজ করলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। যশোর, এ পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ ফারুক এহতেসাম পরাগ। জি, এই মাইক। ড্যাবের, উনি যশোরের আমাদের নেতা, মেডিকেল অ্যাসোসিয়েশনের। আসসালামু আলাইকুম। প্রিয় নেতাকে অভিবাদন। আমরা গর্ববোধ করছি আপনার উপস্থিতিতে আমাদের কিছু প্রস্তাবনা পেশ করার জন্য। আপনাকে ধন্যবাদ এই ধরনের সুন্দর আয়োজনের জন্য।
আমার প্রস্তাবনা আমাদের যে অর্থনৈতিক সংস্কার সামনের দিনে আমাদেরকে ফেস করতে হবে, সেখানে আমাদের একটি অবহেলিত খাত আছে, পর্যটন খাত। আমরা এখানে যে কর্মশালা আয়োজন হয়েছে, এখানে আমরা পর্যটন খাত সম্পর্কে ওইভাবে আমরা আলোকপাত দেখিনি। আমাদের যেটা প্রস্তাব, আমি চিকিৎসক, একই সাথে আমাদের যেটা আমরা এমন করতে কিনা যে আমাদের মেডিকেল সিটি যদি আমরা একটা গঠন করতে পারি, যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হসপিটাল এবং বাইরে থেকে যারা বিভিন্ন ব্র্যান্ডের হসপিটাল আছে তারা যদি একটি মেডিকেল সিটি ফর্ম করতে পারে, এবং আমাদের পর্যটন খাতের অবহেলিত যে সেক্টর, এগুলোকে যদি আমরা সংস্কার করে এমন ভাবে গঠন করতে পারি যেখানে বাইরে থেকে পর্যটকরা আসবে, একই সাথে তারা হেলথ সেক্টরে সার্ভিস নিবে এবং চেইন পার্ট হিসাবে তারা বিভিন্ন পর্যটন এরিয়াগুলো আমাদের ভিজিট করবে। তাদের একটা সুবিধা হতে পারে, এক, বাইরে থেকে যারা আমাদের পর্যটক আসলো আমাদের স্বাস্থ্যসেবা এবং পর্যটন খাতে বৈদেশিক মুদ্রা আসবে, একইভাবে আমাদের দেশে যে লোকগুলা বিদেশে যেত, যদি দেশে আমাদের তারা সেবা পায়, আমাদের বৈদেশিক মুদ্রাগুলা বাইরের দেশে চলে যাবেন, আমার দেশ থেকে যেতে পারে। প্রস্তাব করেন, এখন প্রশ্ন করেন। এই ব্যাপারে আমাদের দলীয় নেতৃবৃন্দের কোনো আমাদের এই ধরনের প্রস্তাবনা আমলে নেওয়ার সুযোগ আছে কিনা একটু দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি তো নিজে একজন চিকিৎসক বোধহয়, মাইকটা রাখুন আপনার কাছে, চিকিৎসক। আচ্ছা, আপনার এই যে আজকে যে আপনি চিকিৎসক, আপনি মাইকটা হাতে রাখুন। আপনি যে চিকিৎসক হয়েছেন, আপনি আজকে চিকিৎসক হিসেবে যে জায়গায় এসে দাঁড়িয়েছেন, আপনি যখন যেদিন প্রথম মেডিকেলের ক্লাস শুরু করলেন, এই জায়গায় আসতে আপনার কত বছর সময় লেগেছে? বলেন, আপনি বলেন। 16 বছর। 16 বছর সময় আপনার লেগেছে। একজন মানুষ, আপনাকে নিজেকে প্রস্তুত করতে 16 বছর সময় লেগেছে। আপনি যদি 20 কোটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলতে চান, তাহলে 15 বছর তো সময় দিতে হবে আপনাকে। আপনি যেটা প্রস্তাব রেখেছেন, অবশ্যই সেটা সম্ভব। দুর্ভাগ্যজনকভাবে আপনি যদি বিগত স্বৈরাচারের সময়ের ব্যবস্থাগুলো দেখেন, এই যে পলাতক যে স্বৈরাচার, দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছা করে তারা ধ্বংস করেছে, সো দ্যাট পার্শ্ববর্তী কোনো একটি দেশকে যাতে তারা সেই সুযোগটা দিতে পারে। আমি দেখলাম যে পার্শ্ববর্তী যে দেশটি, তাদের একদম ইমিডিয়েট যে সিটিটি আমাদের পাশে, যশোরের পাশে যে ইমিডিয়েট তাদের সিটিটি, সেখানে অনেক হাসপাতাল বা ক্লিনিক বন্ধ হয়ে গেছে, সেখানকার ডাক্তাররা বেকার হয়ে গেছে। কেন? বাংলাদেশের রোগীরা যাচ্ছে না। সো আপনার দেখুন, এই যে এই বিশাল সংখ্যক বাংলাদেশি মানুষ যাদেরকে চিকিৎসা দেওয়া হতো না, বঞ্চিত, অর্থাৎ অর্থনৈতিকভাবে যারা সামান্য একটু এফোর্ড করতে পারতো তারা চলে যেতেন ওখানে। স্বাভাবিক, মানুষ তো চিকিৎসা নিতে হবে মানুষকে, ওখানে চলে যেতেন, তারা চিকিৎসা নিতেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছা করে ধ্বংস করা হয়েছে। শুধু আপনি যেটা বললেন সঠিকই বলেছেন, শুধু যে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে তা না, এই যে মানুষগুলো চিকিৎসা নিতে যাচ্ছে, কি হিউজ পরিমাণ আমাদের প্রবাসীরা এবং আমাদের এক্সপোর্ট যারা করেন, তারা যে কষ্ট করে ফরেন কারেন্সি আর্ন করছেন, এর মধ্যে বিরাট একটা অংশ ওখানে চলে যেত, যা আমরা দেশের কাজে ব্যবহার করতে পারতাম। কাজেই আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে অবশ্যই অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত, আমরা যদি দেশের মানুষকে সুস্থ রাখতে না পারি, আমরা অবশ্যই একটি শক্তিশালী সবল একটি জাতি আমরা গঠন করতে সক্ষম হব না। কাজে অবশ্যই এটা একটি অত্যন্ত, স্বাস্থ্য খাতটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খাত। আর আপনি পর্যটনের খাতের কথা বলেছেন, স্বাভাবিক, মানুষের ইনকাম বৃদ্ধি করার জন্য, ব্যবসার অবস্থা তৈরি করার জন্য অবশ্যই সেটি আরেকটি গুরুত্বপূর্ণ খাত, সেটিও পর্যায়ক্রমিকভাবে অবশ্যই প্রায়োরিটির মধ্যে চলে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবিরা নাজমুন মুন্নি, সভাপতি, জিকরগাছা উপজেলা বিএনপি। আসসালামু আলাইকুম, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। আজকের এই অনুষ্ঠান, এখানে এভাবে অনুষ্ঠানটা সাজানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটি সুন্দর আয়োজন। এটা দলীয় সিদ্ধান্তের বিষয়, সবাই মিলেই করেছেন আপনারা। যাই হোক, এটা কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল নিশ্চয়ই। অবশ্যই। আমার জানার বিষয়টা হচ্ছে, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা যারা হতাহত হয়েছেন, তাদের একটি তালিকা চলছে কিংবা হবে হয়তো। আমার প্রশ্নটা হচ্ছে, যারা 17 বছর
গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে রাজপথে লড়াই করেছিল, গণতন্ত্রকে এবং আমাদের দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের অগ্রণী ভূমিকা ছিল, যারা বিগত সরকারের দ্বারা গুম, খুন এবং খুনের শিকার হয়েছে, তাদেরকে যোদ্ধা হিসাবে তালিকাভুক্ত করার আপনার কোনো পরিকল্পনা আছে কি? জি আছে, পরিকল্পনা আছে। প্রথমত আমরা সকলে এখানে উপস্থিত আপনার সাথে সহমর্মিতা প্রকাশ করছি, কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি তাদের মধ্যে একজন, আপনজনকে আপনি হারিয়েছেন, হত্যা করা হয়েছে তাকে। দেখুন, শুধু যদি জুলাই আগস্ট মাসের এই একদম আন্দোলনের পিক সময়ের বিষয়টি আমরা আলোচনা করি, সেখানেই আমাদের 400 মহাসচিব সাহেব একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন 422 জন। পরবর্তীতে আমাদের কাছে আমাদের হাতে নাম এসেছে, আমরা এটা 463 জনে গিয়ে ঠেকেছে। শুধুমাত্র বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহীদ হয়েছেন যারা, শুধু এই 1.5 মাসের ব্যবধানে। এর বাইরে 15 বছর ধরে আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। আমি বিভিন্ন সময় বলেছি তাদেরও লিস্ট আমরা মোটামুটি ভাবে তৈরি করেছি। আমরা দলের পক্ষ থেকে যেটা চেষ্টা করি, এরকম মানুষ যারা আছেন, প্রায় গত ঈদেও প্রায় 900-র মতন মানুষকে, 900 প্লাস হবে, প্রায় 1000-এর মতন মানুষকে আমরা, যারা আমাদের দলের সাথে ছিলেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শহীদ হয়েছেন, জখম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই ধরনের আমাদের বহু নেতাকর্মীকে আমরা দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করেছি ঈদের একটি উপহার পাঠানোর জন্য। এইটা করার অন্যতম মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেন তাদেরকে ভুলে না যাই, তারা যাতে হারিয়ে না যান। আমাদের আরেকটি পরিকল্পনা আছে, এই যে বিএনপি সহ বিভিন্ন দলের গণতান্ত্রিক দলগুলো যারা নেতাকর্মীরা আত্মহত্যা দিয়েছেন, শহীদ হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে শহীদ যারা হয়েছেন, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে সেই শহীদ এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, রাষ্ট্রের বা সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, রাস্তাঘাট আছে, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল, যারা যেই এলাকার, আমরা চেষ্টা করব তাদের মধ্যে যারা সবচেয়ে সিনিয়রিটি বেসিসে সেই প্রতিষ্ঠানগুলোর নামকরণগুলো তাদের নামে করার জন্য, সো দ্যাট এলাকার মানুষ যাতে মনে রাখতে পারে। ধন্যবাদ। ঝিনাইদহ সালাউদ্দিন টুকু। আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি মোসাম্মদ নার্গিস সুলতানা দীপা, সাংগঠনিক সম্পাদক, মহেশপুর থানা, বিএনপি। আসসালামু আলাইকুম, আগামীর বাংলাদেশ। আমি নার্গিস সুলতানা দীপা, সাংগঠনিক সম্পাদক, মহেশপুর থানা, বিএনপি। আমি জানতে চাচ্ছি 24 দফায় যে দেওয়া আছে নারীদের প্রাপ্য সুরক্ষা করা হবে, তা এই নারীদের প্রাপ্য মর্যাদা রক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে? আর একটা প্রশ্ন, আপনি যদি 31 দফাটা পড়েন, ওটা 24 না 31 দফা হবে, আপনি বোধহয় ভুল করে 24 দফা বলেছেন। 31 দফা 24 নাম্বার বলেছেন, নারীর ক্ষমতায়ন যেটা বলা আছে, নারীর ক্ষমতায়নে নারীদের প্রাপ্য অধিকারের কথা বলা হয়েছে। নারীদের সুরক্ষার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে এবং এই 31 দফা প্রচারণা করার জন্য নারীদের সম্পৃক্ত করা হবে কিনা এবং কত % নারী এখানে এই 31 দফা প্রচারণা করার জন্য সম্পৃক্ত হতে পারবে? আচ্ছা, আমি আপনার প্রশ্নের পিছন দিক থেকে শুরু করি, অর্থাৎ শেষ থেকে আমি আসি। এই যে আপনি বলেন কত % নারী সম্পৃক্ত হতে পারবেন, আমি এটার উত্তরটা আপনার কাছে জানতে চাই একজন নারী হিসাবে। আপনি কি বলেন, আপনার কি ধারণা কত % হওয়া উচিত? 80% হওয়া উচিত। তাহলে একজন নারী নেত্রী হিসাবে, না 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 ভাষার কিছু নেই, উনি সঠিক বলেছেন, আমাদের পপুলেশনের অর্ধেক হচ্ছে আমাদের নারী সমাজ। সেক্ষেত্রে তো বোন, আপনাকে অবশ্যই নারীদেরকে, আপনি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট, সেই হিসাবে আপনাকে তো নারীদেরকে অর্গানাইজ করতে হবে। সেটা কি করা সম্ভব? যদি আমাদের কোনো প্রতিবন্ধকতা না থাকে আমাদের ইউনিটির ভিতরে, তাহলে অবশ্যই করা সম্ভব।
আপনাকে ধরে নিতে হবে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকবে। আমাদের সমাজ ব্যবস্থার কথা যদি চিন্তা করেন, সবকিছু যদি চিন্তা করেন, প্রতিবন্ধকতা হয়তো কিছু থাকতেই পারে, পরিবার, সমাজ সবকিছু চিন্তা করলে। কিন্তু তারপরে তো এগিয়ে আসতে হবে, কারণ আপনার অধিকার নিয়ে আপনাকে ফাইট করতে হবে। অধিকার তো কেউ কাউকে দেয় না। আমরা তখনই সুরক্ষা করতে পারবো আপনি যদি আপনার ভয়েসটা রেইজ করেন। আপনার ভয়েসটা আপনাকে রেইজ করতে হবে এবং সেই জন্য অর্গানাইজ করতে হবে, নারীদেরকে অর্গানাইজ করতে হবে, নারীদেরকে সামনে এগিয়ে আসতে হবে। আমরা দলের পক্ষ থেকে আমাদের কমিটমেন্ট হচ্ছে যে নারীদের অধিকার সুরক্ষার জন্য যেটা যেটা করা সম্ভব, দেশের আইন যেটা যেটা করতে আমাদেরকে অ্যালাউ করবে, সামাজিক এবং পারিবারিক সিচুয়েশন যা যা অ্যালাউ করবে, আমরা তার উপরে ভিত্তি করে অবশ্যই নারীদের সুরক্ষার বিষয়টি দৃঢ় থেকে দৃঢ়তর করার চেষ্টা করব। কিন্তু এক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আসতে হবে। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার নিশ্চয়ই জানা আছে, লাস্ট টাইম যখন, অর্থাৎ গতবার দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, তখন কি হয়েছিল আমরা দেখেছি, নারীদের ক্ষেত্রে উনি শিক্ষা ব্যবস্থাটা নারীদের জন্য ফ্রি করেছিলেন। প্রথমবার ছিল বিষয়টি ক্লাস 10 পর্যন্ত, পরের বার উনি করেছেন 12 পর্যন্ত করেছেন উনি। অর্থাৎ আপনাকে যখন আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে অবশ্যই এডুকেটেড হতে হবে এবং সেটাই হচ্ছে প্রথম লক্ষ্য। প্রথম লক্ষ্যটা মোটামুটি ভাবে আমরা অ্যাচিভ করেছি। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমরা সচেতন শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করেছি সচেতন করানোর জন্য, এবং এখন আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যত দৃঢ়ভাবে এগিয়ে আসতে পারবেন, আমরা তত সুন্দরভাবে কাজটি সম্পন্ন করতে সক্ষম হব, এবং এটি একটি চলমান প্রক্রিয়া। হ্যাঁ, প্রিয় নেতা, আমি একটা স্কুল শিক্ষক এবং আমি চাই নারীদের নিয়ে কাজকর্ম করি এবং ভবিষ্যতেও করব। ভেরি গুড, ভেরি গুড, ধন্যবাদ। আপনি কি আপনার প্রশ্নের উত্তর কম বেশি পেয়েছেন আমার কাছে? অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি এখন প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ নুরুল ইসলাম, আহ্বায়ক সদর থানা কৃষক দল। মোহাম্মদ নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা কর্পোরেট কোম্পানি তাদের প্রোডাক্ট তৈরি করে মূল্য নির্ধারণ করতে পারে, আর কৃষকের যে পণ্য উৎপাদন করে সেই পণ্যের মূল্য কৃষক কখনো নির্ধারণ করতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে যে কবে পারবে, কৃষক কখন পারবে এই তার নিজের পণ্য উৎপাদন করে তার নিজের পণ্যর মূল্য নির্ধারণ করতে? আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কবে পারবে এটার এইভাবে সঠিক জবাব আমি আপনাকে দিতে পারবো না। তবে যেটা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকার থেকে যেটা আমাদের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, কৃষি বিষয়টি এমন একটি বিষয় যেটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কম বেশি সব মানুষ জড়িত। যারা সরাসরি জড়িত তারা সরাসরি জড়িত, এখানে আমরা যারা কৃষি কাজ করি না হয়তো সরাসরি, আমরাও জড়িত ইনেবে, যেহেতু কৃষি প্রোডাক্ট আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোম্পানিগুলো তারা তাদের হিসাব নিকাশ অনুযায়ী তাদের এক্সপেন্ডিচার, তাদের প্রফিট, তাদের এস্টাবলিশমেন্ট কস্ট সবকিছু হিসাব করে তারা একটি প্রোডাক্টের মূল্য নির্ধারণ করে। ঠিক একইভাবে আপনার কৃষকও একটি পর্যায়ে, কৃষক একদম যে করে না তা না, একদম যে পারে না তা না, কারণ তার সবকিছু সে কতটুকু ইনভেস্ট করেছে, কি কি খরচ হয়েছে তার এগুলা হিসাব করে সে একটি দাম নির্ধারণ করে। বিভিন্ন কারণে হয়তো সেই দামটা সবসময় সে ধরে রাখতে পারে না। এখানে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনার কৃষককে সচেতন করার মাধ্যমে, এবং একই সাথে যারা কোম্পানিগুলো আছে, বড় কোম্পানিগুলো আছে, অথবা যারা এই কৃষি দ্রব্যগুলো কিনে নিয়ে আবার বাজারজাত করছেন, তাদের সকলের সাথে পরামর্শের ভিত্তিতে যে মিনিমাম ন্যায্য মূল্য দেওয়া কৃষিকে, এটা কাউন্সিলিং এর মাধ্যমে হয়তো করার একটি উপায় আছে, পসিবিলিটি এভাবে করা সম্ভব। আমরা যদি সরকারের থেকে যদি সেরকম একটা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় যে এই সিজনে বাঁধাকপি বা টমেটোর এভারেজ উৎপাদন খরচ এটা, কৃষকের মিনিমাম এটা লাভ থাকতে হবে, লাভ রেখে
যারা এইগুলা কৃষকের কাছ থেকে সরাসরি ক্রয় করবে তাদেরকে মিনিমাম এই মূল্য দিতে হবে। এটা যদি একটা কন্টিনিউয়াস মনিটরিং উপরে রাখা যায়, যেটি সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা থাকবে, যেটি ধারণা থাকবে, যেটি সম্পর্কে কৃষকের ধারণা থাকবে, একই সাথে যারা কৃষি পণ্যটা কৃষকের কাছ থেকে ক্রয় করবেন তাদেরও সেই ধারণা থাকবে। একটি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখলে এই জিনিসটাকে ধীরে ধীরে হয়তো গড়ে তোলা সম্ভব হবে। নুরুল ইসলাম সাহেব, আপনি আপনার উত্তর কি মনে হয় পেয়েছেন? মোটামুটি জি, মোটামুটি পেয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ। নারায়ণ নড়াইল জেলা। ধন্যবাদ। এখন প্রশ্ন রাখবেন খায়রুল ইসলাম, জাতীয়তাবাদী দলের একজন সদস্য, একজন দৃষ্টি প্রতিবন্ধী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। বহুদিনের ইচ্ছা আজ আমার পূর্ণ হচ্ছে। প্রিয় নেতা জনাব তারেক রহমান, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে বন্দী ছিল, আমি আন্দোলন সংগ্রামে থেকেছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোজাও রেখেছি। প্রিয় নেতা জনাব তারেক রহমান, এই পৃথিবীতে আমার মা বাবা সবাই চলে গিয়েছে। আমি আপনাকে মনে প্রাণে ভালোবাসি। আজকে আপনার সাথে একটু কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, আর মহান আল্লাহ তাআলার কাছে আমি অনেক দোয়া করেছি। প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনি আমাদের প্রতিবন্ধীদের জন্য একটি ব্যবস্থা করবেন, এটি আমি আশা করি। প্রিয় নেতা তারেক রহমান, আমি সরকারি জায়গায় থাকি, আমার নিজের একটা ঘরও কিন্তু নাই। প্রিয় নেতা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজনে রাজপথে আমি খায়রুল ইসলাম জীবন দিতে প্রস্তুত আছি, এবং আমরা নড়াইল জেলা বিএনপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, আলহাজ মনিরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা কোন চাঁদাবাজি লোককে আমরা কেউ দেখতে চাই না। প্রশ্নটা করেন ভাই সুন্দরভাবে। আমি প্রশ্ন করতে চাই, প্রিয় নেতা, প্রিয় ভাই জনাব তারেক রহমান, আপনি আমাদের প্রতিবন্ধীদের জন্য 31 দফার ভিতরে কি রাখতেছেন, এটি আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ। যেই প্রশ্নটি আমরা এখন পেয়েছি, এটি আসলে মানবিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ আছেন যারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতার শিকার, এবং অত্যন্ত দুঃখজনক হলো কথাটি সত্য যে পরিবারে যদি কোনো এরকম সদস্য থাকে, আমাদের একটি টেন্ডেন্সি আছে, কারণ আমরা সেইভাবে কাঠামোই গড়ে তুলতে সক্ষম হইনি, একটি টেন্ডেন্সি আছে সেই মানুষটিকে ঘরের ভিতরে রেখে দেওয়া। কিন্তু সেও একজন মানুষ, তারও বাইরে যেতে ইচ্ছা করে, তারও মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে, তারও নীল আকাশ দেখতে ইচ্ছা করে, বৃষ্টি দেখতে ইচ্ছা করে তার, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে তারও বাসে করে, ট্রেনে করে, গাড়িতে করে হয়তো ঘুরতে ইচ্ছা করে অবশ্যই, কিন্তু করতে পারেন না সেই মানুষটি। মাসখানেক আগে ঢাকার টুকু আবহাওয়া অফিসটা যে কোন এলাকাটা জানি, আগারগাঁওতে একটি প্রতিবন্ধী মানুষ যারা, তাদের একটি প্রতিষ্ঠান আছে আগারগাঁওতে। আমরা সেখানে বসেছিলাম, প্রায় 150 প্রতিবন্ধী মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছিলেন। তারা তাদের কথাগুলো বলেছেন, তাদের কষ্টের কথাগুলো বলেছেন। আমি তাদের সাথে ছিলাম, প্রায় ঘন্টা 3 আমি তাদের সাথে ছিলাম, এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই আলোচনাটি হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়টি অন্যতম একটি প্রায়োরিটি বিষয় হিসেবে আমরা বিবেচনা করব। এই যে প্রায় 1 কোটি মানুষ আছে, যে এই মানুষগুলো যেন কিভাবে তাদেরকে মিনিমাম একটি কমফোর্ট দেওয়া যায়, কিভাবে তাদেরকে মিনিমাম স্বাস্থ্য সেবা দেওয়া যায় প্রতিবন্ধী মানুষদেরকে, সেই বিষয়টি আমরা আমাদের পরিকল্পনার মধ্যে গ্রহণ করেছি। কতটুকু আমরা পারবো জানি না, আমরা অবশ্যই কাজটি শুরু করব। আমরা সুযোগ পেলে অবশ্যই এই মানুষগুলোকে আমরা অ্যাড্রেস করব। এটি আমাদের একটি ভেরি স্ট্রং কমিটমেন্ট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। প্রশ্ন রাখবেন প্রাপ্য আহ্বায়ক, কালিয়া উপজেলা ছাত্রদল। হ্যাঁ বলেন, শুনতে পাবো। আচ্ছা, এখানে সরি, আমি প্রতিবন্ধী মানুষদের ব্যাপারে আরেকটি বিষয়,
গত সপ্তাহে আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন, জিয়া রহমান ফাউন্ডেশন, শহীদ জিয়া নামে একটি ফাউন্ডেশন আছে, জিয়া রহমান ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের যারা আছেন তাদের সাথে আমি বসেছিলাম এবং ওখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ইমিডিয়েটলি অন্তত বিভাগ ওয়ারি, আমরা আগারগাঁয়ে যে প্রতিষ্ঠানটি আছে ওনাদের সাথে আমরা কথা বলছি, আমরা যেটি একটি কর্মসূচি নিতে যাচ্ছি যে প্রতিবন্ধী মানুষ এবং বিশেষ করে যারা একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের মধ্যে যে সকল সদস্য আছেন প্রতিবন্ধী, বিভাগবারই আমরা চেষ্টা করব এর মধ্যে যারা চোখের এবং হার্টের সমস্যা আছে সেই মানুষগুলোকে ফ্রি ট্রিটমেন্ট বা স্বাস্থ্য ক্যাম্পের ভিতরে নিয়ে আসার জন্য, আওতা নিয়ে এসে একটি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন আমরা করার চেষ্টা করছি। অলরেডি এই পরিকল্পনা গ্রহণ করা আছে। আমি একটা বিষয় বলি, এই প্রতিবন্ধী শব্দকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বিশেষ চাহিদা আমরা রিপ্লেস করতে চাচ্ছি, আমরা ব্যবহার করবো না, এটাই বোধহয় ভালো হবে। তাদেরকে এটাতে একটু অমর্যাদা করা হয় কি, যে তারা সমাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ধারণা। প্রশ্ন করবেন পাপ্পু। প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। আমি সমার আকবরুজ্জামান পাপ্পু, আহ্বায়ক কালিয়া উপজেলা ছাত্রদল, সাবেক যুগ্ম সম্পাদক নড়াইল জেলা ছাত্রদল। প্রিয় নেতা, দলীয়করণের মধ্য দিয়ে নিয়োগের ফলে ফ্যাসিজমটা দীর্ঘমেয়াদী হয়েছে। আমরা এখনো দেখছি এই দলীয় নিয়োগের ফলে যারা চাকরিতে এখনো তারা বহাল আছেন, তারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার একটা অপচেষ্টা এখনো চলমান রেখেছে। বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আগামীতে আসবে। প্রিয় নেতা, এই চক্রান্তকারী এই দলীয়করণের মধ্য দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, এটা আমার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। তোমার এই প্রশ্নটার কিছু আংশিক উত্তর বোধহয় আমি আরেকজন প্রশ্ন করেছিলেন আমাকে মেধার ব্যাপারে, সেইখানে আমি প্রশ্নটার উত্তরটা দিয়েছি। আর গত পলাতক স্বৈরাচারের সময় কি বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে কি হয়েছে না হয়েছে কম বেশি দেশের মানুষ সকলেই জানেন। তুমি যে বিষয়টি বলছো সেটাও সঠিক। এখানে আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে দেশের যে আইন কানুন আছে, নিয়ম কানুন আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের যে নিয়ম কানুন আছে, যে কোন পদে কি ধরনের কি ক্রাইটেরিয়া মানুষ থাকতে হবে, কি যোগ্যতা সম্পন্ন হতে হবে, সেটার বিচারেই নিয়োগ হবে, সেটার বিচারেই বিভিন্ন পদে পদায়ন করা হবে মানুষকে। এটাই আমাদের পলিসি। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। প্রশ্ন রাখবেন যশোর জেলা বিএনপি যোগ্যতা অনুযায়ী পদায়ন করা হবে বিভিন্ন জায়গায়। এ পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি শান্তনু ইসলাম, বিএনপি নেতা এবং প্রকাশক দৈনিক লোক সমাজ। শান্তনু ইসলাম। আপনি করবেন তো সেটা, ওই যে ব্যান্ডউইচ সম্পর্কে আপনার প্রশ্নটা। আসসালামু আলাইকুম। প্রিয় নেতা, আমরা দেখেছি যে 31 দফার মধ্যে একটি আমাদের আইটি সেক্টর নিয়ে একটি বিরাট পরিকল্পনা রয়েছে। তো আমার জানা মতে বাংলাদেশের সমস্ত ব্যাংক এবং এমনকি স্টক এক্সচেঞ্জ সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলা যেসব সফটওয়্যার ব্যবহার করে সেগুলো হয় ভারতীয়, না হলে বিদেশ থেকে আমদানি করা। এমনকি এখন যে ব্যান্ডউইথ আমরা কিনছি সেটাও আমরা ভারত থেকে কিনছি, এবং ফেসবুকের যে সার্ভার আমরা বাংলাদেশে বসানোর সুযোগ আছে সেটা ইন্ডিয়ার কারণে বাংলাদেশে বসানো যাচ্ছে না। এখন এই পরিকল্পনাগুলোর মধ্যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে এই বিষয়ে কি ধরনের তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, বা ভারতের সাথে কাজ করাটা যেহেতু আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কিভাবে এই জিনিসটাকে আমাদের দেশের স্বার্থে নেওয়া যায়, তাহলে ব্যান্ডউইথের দাম অনেক কমতো, সাধারণ মানুষ অনেক উপকৃত হতো। ধন্যবাদ প্রিয় নেতা। ধন্যবাদ। আমার মনে হয় আপনি প্রশ্ন দিয়ে আপনার যে কনসার্নটা এক্সপ্রেস করেছেন, আপনার এই প্রশ্নের ভিতরে আপনার উত্তর রয়ে গিয়েছে, কাজে আপনার বিষয়গুলোর সাথে আমি সম্পূর্ণভাবে একমত। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি। এক মিনিট মোশাররফ,
মাহাদি আমিন বা ডক্টর পাভেল, আপনারা এ বিষয়ে কি কিছু অ্যাড করতে চান? মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনি ইতিমধ্যে বলেছেন যে দেশে বিরাট সংখ্যক আমাদের মাদ্রাসা পর্যায়ে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আপনি আইটি সেক্টরের সাথে সম্পৃক্ত করতে চেয়েছেন দুটো উদ্দেশ্যে। এক হচ্ছে যে তাদের যে কর্মপরিধি বৃদ্ধি করা, যারা যে একটা গণ্ডির ভেতরে যে তাদের কর্মসংস্থানটি হয় সেটাকে আপনি ব্যাপকতর করতে চেয়েছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে পেপ্যাল এটিকে বাংলাদেশের জন্য আনার একটা উদ্যোগের কথা আপনি বলেছেন, যাতে করে তারা তাদের যে আউটসোর্সিং করার যে অর্থ সেটা যেন তারা বৈধ পথে আনতে পারে এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ভান্ডারে সেটা যেন সঞ্চিত হতে পারে। আপনার দীর্ঘমেয়াদী আরো অনেকগুলো পরিকল্পনা রয়েছে, কিন্তু তার মধ্যে উনি বলেছেন যে এই স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে তাদেরকে কিন্তু সফটওয়্যার প্রশিক্ষণ দিয়ে এই বিশাল সংখ্যক যারা এই ছাত্র শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আপনি এই ক্ষেত্রে সংশ্লিষ্ট করতে চেয়েছেন। এটি আপনার পরিকল্পনা, এটা আমি যতটুকু জানি। আমি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি মিজানুর রহমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি যশোর এবং চেম্বারের সভাপতি। মিজানুর রহমান খান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। আমি 15 দফার মধ্যে আমাদের 15 নম্বর আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার এবং অর্থনৈতিক সংস্কার কমিশনের বিষয়ে একটি প্রশ্ন করতে চাই। যে আমরা দেখেছি 5 তারিখের আগে আমাদের এই পতিত সরকার যখন ব্যাংকগুলো তাদের নিজেদের লোক দিয়ে লুট তরাজ করে শূন্য করে দিছে, সেই সময় 71 টেলিভিশনে জাতিকে উদ্দেশ্য করে একটা জানার জন্য সংবাদ পরিবেশন করেছিল। সেটা হচ্ছে ব্যাংকে পাবলিকের আমানত সুরক্ষার জন্য টাকা রাখা হয়। কোন ব্যাংক দেউলিয়া হয়ে গেলে যিনি 10 কোটি টাকা রেখেছেন তিনি 1 লাখ টাকা পাবেন, এবং যিনি যার সঞ্চিত সম্পত্তি রেখেছেন 1 লাখ টাকা তিনিও 1 লাখ টাকা পাবেন। ফলে এই সংবাদটি জানার পরে সাধারণ মানুষ এবং যারা পেনশনভোগী এবং যারা বিশেষ করে আমানত রাখতে চায় ব্যাংকের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এখনো এই বিষয়টি কিন্তু বলবৎ রয়েছে। ব্যাংকের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে, কারণ বাংলাদেশে এখনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আইনের কোন নির্দিষ্ট কোন সুরক্ষার আইন কেন করা হয় নাই। আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সাধারণ জনগণের আমানতের সুরক্ষার ব্যাপারে এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কি? ধন্যবাদ আপনার। ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন যে মানুষের আস্থা নষ্ট হয়ে গেছিল ব্যাংকগুলোর উপরে, কেন হয়েছিল এক কথায় যদি আমরা বলি, আমরা সমগ্র দেশের মানুষ আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি, আমাদের সামনে প্রমাণ আছে যে পলাতক স্বৈরাচারের নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যক্তি কিভাবে ব্যাংকগুলো থেকে লুটতরাজ করেছে, ঋণের নামেই হোক বা যেভাবেই হোক, কিভাবে জনগণের টাকাগুলো সরিয়ে নিয়ে গেছে। তো এটা তো একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপরে আস্থা থাকতে হবে এবং স্বাভাবিকভাবেই যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা তাদের পলিসির মাধ্যমে যদি আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হন ব্যাংকগুলোর, জনগণের আস্থা ব্যাংকগুলোর প্রতি, তাহলে ভালো। আর তা না হলে অর্থনীতির কতগুলো স্বাভাবিক গতি প্রবাহ আছে, কতগুলি স্বাভাবিক নিয়ম কারণ আছে, আমাদেরকে যে কোনো মূল্যে সেইগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই নিয়ম কারণগুলোকে, সেই অর্থনীতির স্বাভাবিক গতি প্রবাহকে। যদি আমরা সেটা করতে সক্ষম হই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে, আস্থা কিন্তু একদিনে গড়ে ওঠে না, আস্থা নষ্ট হয়ে যায় এক মুহূর্তে, কিন্তু আস্থা গড়ে তুলতে সময় লাগে। ব্যাংকগুলো, সরকার যদি স্ট্রিক্ট থাকে, ব্যাংকগুলোর অর্থনৈতিক লেনদেন সবকিছুর ব্যাপারে সরকার যদি স্ট্রিক্ট থাকতে পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেই আস্থা ধীরে ধীরে আবার ফিরে আসবে। এবং আমাদের পরিকল্পনা, আমাদের ইচ্ছা হচ্ছে সেটি যে আমরা ব্যাংকগুলোর যে নিয়ম, অর্থনৈতিক যে নিয়ম কারণ, সেগুলোকে সঠিকভাবে ফলো করা, যাতে করে অর্থনৈতিক যে মিসম্যানেজমেন্ট, এই বিষয়টাকে যে বিশৃঙ্খলা, এটি যাতে ঠিক করে আনা সম্ভব হয়। কারণ আমাদের কৃষি নিয়ে বলুন, শিক্ষা নিয়ে বলুন, স্বাস্থ্য নিয়ে বলুন, যেটা নিয়ে বলুন, আমাদের অনেক পরিকল্পনা আছে। 31 দফা আছে, এরপরে ম্যানিফেস্টো আসবে, সেখানে অনেক পরিকল্পনা আছে। অর্থ সংকট থাকলে সেই পরিকল্পনা কোনোটি বাস্তবায়ন করা সম্ভব হবে না। কাজে আপনি যেটা বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে যে আস্থাহীনতার বিষয়টি, এটিকে আমাদের পুনরুদ্ধার যে কোনো মূল্যে করতে হবে। এছাড়া আমরা রাষ্ট্র যে পুনর্গঠন করতে চাইছি, খুব ডিফিকাল্ট হবে বিষয়টি। ধন্যবাদ।
ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি এস এম শমীন, সভাপতি জেলা ছাত্র দল ঝিনাইদহ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটি প্রশ্ন আছে। আমাদের ঝিনাইদহে কালীগঞ্জে একটি চিনির মিল আছে, তো আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই যে চিনি শিল্প এবং ডিস্টিলারি কেমিক্যাল এটার উপরে আপনার ভাবনা কি, এবং আমরা যারা বিগত দিনে ছাত্রদল করে আসছি, আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে, আমরা যেন ব্যবসায়িক বান্ধব একটি বাংলাদেশ পাই, এটাই আপনার কাছে কাম্য। আসসালামু আলাইকুম। দেখো, তোমার প্রশ্নের মধ্যে দুটো পার্ট আছে। একটি হচ্ছে তোমার পার্ট, তুমি যারা ছাত্র দল করো। এখন আমাদেরকে তো শুধু ছাত্র দল যারা করে শুধু তাদের কথা বিবেচনা করলাম না, অবশ্যই আমরা বিবেচনা করবো আমাদের অবস্থান থেকে। বাট তুমি যেহেতু দেশ নিয়ে কাজ করতে চাইছো, তুমি যেহেতু দেশের 20 কোটি মানুষকে নিয়ে কাজ করতে চাইছো, তোমার মতন এরকম চাকরির সুযোগ পাইনি, তুমি ছাত্রদল করার কারণে হয়তো পাওনি, কিন্তু তোমার মতন এরকম বহু কোটি কোটি ইয়াং যুবক আছে যারা পায়নি। কেন পায়নি? তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও পায়নি। কেন পায়নি? কারণ শুধুমাত্র তারা হয়তো এই যে পলাতক স্বৈরাচার তাদের দল করতো না, এই কারণে পায়নি। তুমি পাওনি ছাত্রদল করতে বলে পাওনি, কিন্তু তারা পায়নি, তারা তাদের দল করতো না বলে পায়নি। কাজে আমাদেরকে এখন সবার কথা ভাবতে হবে। তোমার কাছে খারাপ লাগতে পারে, কষ্ট লাগতে পারে যে হ্যাঁ ছাত্র দলের ছেলেপেলেরা চাকরি পেল না, আমরা কষ্ট করলাম, কেমন কথা বললো তারেক ভাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে কথা সবার ভাবতে হবে। তোমার কথা যেরকম আমাদেরকে ভাবতে হবে, ওদের ওই মানুষগুলোর কথা, ওই ছেলেদের কথা আমাদের ভাবতে হবে, এবং অবশ্যই সবার কথা ভেবেই আমাদেরকে পলিসি নিতে হবে, এবং তারপরেই যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে তোমরা। এটা গেল একটি পার্ট। দ্বিতীয় পার্টটি হচ্ছে চিনি কল। শুধু তোমার এখানে চিনি কল না, আরো বাংলাদেশে যে চিনি কলগুলি আছে ঘুরে আবার ওখানেই যেতে হচ্ছে দুর্ভাগ্যজনক ভাবে, আনফরচুনেটলি। সেটা হচ্ছে যে পলাতক স্বৈরাচার তাদের যারা বিভিন্ন সিন্ডিকেট ছিল, আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জেনেছি, বিভিন্নভাবে চিনি কলগুলো বন্ধ থাকুক এরকম ব্যবস্থা তারা করতো, সো দ্যাট প্রতিবেশী দেশ থেকে চিনি আসতো, বিভিন্নভাবে আসতো, অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আনা হতো। অর্থাৎ কিছু সংখ্যক মানুষের সুবিধার জন্য এই কাজগুলো করা হয়েছে। তুমি নিশ্চয়ই এর মধ্যে শুনেছো যে আমরা চিন্তা করছি যে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে সক্ষম হলে পরে আমরা একটি ফ্যামিলি কার্ড দেব। বাংলাদেশে যত পরিবার আছে অবশ্যই ফ্যামিলি কার্ডটি প্রত্যেকটি পরিবারের যে গৃহিণীর নামে হবে। এই ফ্যামিলি কার্ডের ভেতরে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারকে কিছু পরিমাণ সহযোগিতার বিষয় থাকবে। আমাদের যে কয়টি প্রোডাক্ট থাকবে সহযোগিতার, তার মধ্যে চিনি একটি প্রোডাক্ট থাকবে, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা কোনো ইম্পোর্টেড প্রোডাক্ট সেই ফ্যামিলি কার্ডের মধ্যে দিব না। আমরা সেই প্রোডাক্টগুলোই দিব ফ্যামিলি কার্ডের মধ্যে যেগুলো আমরা দেশে উৎপাদন করি। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এই চিনি কলগুলোকে আমাদের আবার চালু করতে হবে। চিনি কলগুলোকে আমাদের চালু করতে হবে যে কোনো মূল্যে। আখের প্রোডাকশন আমাদেরকে বাড়াতে হবে। তা না হলে আমরা যদি সারা দেশে ধরে নিলাম 4 কোটি পরিবার আছে, এই 4 কোটি পরিবারকে আমরা কোথা থেকে চিনি দিব? ইম্পোর্ট করে পসিবল না, ইম্পোর্ট করে আমরা দিতে চাই না, আমরা দেশীয় প্রোডাক্ট দিতে চাই। কাজে যে কোনো মূল্যে আমাদের এই চিনি কলগুলো চালাতে হবে, চালানোর ব্যবস্থা করতে হবে। এবং চিনি কলগুলো চালানোর ব্যবস্থা করলে নিশ্চয়ই তুমি এবং তোমার মতন আরো যারা বেকার শেষ সময় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারো, নিশ্চয়ই তোমরাও সুযোগ পাবে কোনো কোনো ভাবে, কিছু না কিছু। উত্তর পেয়েছো? জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি অধ্যক্ষ কামরুল নাহার লিজি, সাপ্লিমেন্ট করতে চাচ্ছি মাননীয় চেয়ারম্যান। মহিলা না, ওই যে জবিলা সাহেব বোধহয় কিছু বলবেন টুকু। জি বলেন জবিলা সাহেব। একটা হচ্ছে যে আমাদের 31 দফায় আমরা ক্যাটেগরিক্যালি এটা উল্লেখ করেছি মাননীয় চেয়ারম্যান। 17 দফায় সেখানে আমরা বলেছি পাটকল, বস্ত্রকল এবং চিনিকল সহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর ব্যবস্থা করা হবে। আমি যেটা বলার চেষ্টা করছি যে এটা ওনার যে কনসার্ন প্রশ্ন করেছেন, তবু আপনাদের বক্তব্য সেটা নিশ্চয়ই সাপ্লিমেন্ট করবে। আরেকটা জিনিস যেটা উনি বলেছেন, ছাত্রদল করেন অথবা বিশেষ করে হি মিস দি বাস, চাকরিটা পাননি, তার জীবন থেকে অনেকগুলো বয়স চলে গেছে, এখন কিভাবে চাকরি? 5 নম্বর দফায় আমরা বলেছি
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হইবে। তার মানে এইটা যদি আমরা করতে পারি আর ওনার ভাগ্য যদি ওই বয়সের মধ্যে পড়ে, তাহলে উনি ইনশাআল্লাহ ওই সুযোগটাও পাবেন। আমরা একেবারে ডিসমিস করছি না, ওনার হতাশ না হওয়ার জন্য বলছি। এটা অ্যাড্রেস করা আছে মানুষের কাছে, এটা আপনার দৃষ্টি আকর্ষণ করছে। জি ধন্যবাদ। টুকু, আমি অধ্যক্ষ কামরুল জি, সভানেত্রী ঝিনাইদহ জেলা মহিলা দল। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাকে ঝিনাইদহ জেলা মহিলা দল এবং ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমি বিনয়ের সঙ্গে আমি জানতে চাচ্ছি, আমি সহ আমার এই হাউস বোধ করি আমাদের মাতা দেশমাতা এই মুহূর্তে কেমন আছেন, খুব বিনয়ের সঙ্গে জানতে চেয়েছি। পাশাপাশি আমরা আজকে যে 31 দফা নিয়ে যেটা আমরা ওয়ার্কশপ করছি, আমরা বিগত খুলনাতে 31 দফার উপর ওয়ার্কশপ করে এসে আমরা অলরেডি আমরা ঝিনাইদহ জেলা মহিলা দল উঠান বৈঠক, তৃণমূল নারীদের সঙ্গে উঠান বৈঠক, ওয়ার্ডে কর্মী সভা, আমার যে টিম আছে প্রত্যেক দিনই কিছু না কিছু উঠান বৈঠক নারীদের সঙ্গে, তৃণমূল নারীদের সঙ্গে হচ্ছে। সেখানে আমরা যে জিনিসটি অবলোকন করেছি সেটা হচ্ছে যে নারীদের যারা মোটা দাগে, যারা মোটা ভাত মোটা কাপড়ে বিশ্বাসী, তাদের মধ্যে থেকে আমরা যখন ফ্যামিলি কার্ডের যে মেসেজটা দিতে যাইছি, ওনারা একটি বার্তা দিচ্ছেন যে আপনারা তো যখন ভোটের জন্য আসেন বা এরকম কোনো কিছুর জন্য আসেন তখন আপনারা অনেক কথা বলেন, আপনারা কি সত্যি এটা বাস্তবায়ন করতে পারবেন? আমরা আস্থার সঙ্গে বলতে চেষ্টা করেছি যে ইনশাল্লাহ আমাদের নেতা, প্রিয় নেতা আপনাদের সঙ্গে আছেন, ইনশাল্লাহ এটা বাস্তবায়নের জন্য উনি সক্রিয় আছেন এবং অগ্রণী আছেন। তো ওনাদের পক্ষ থেকে আমার প্রশ্ন যে আমরা এটার প্রতি আমরা যে আগামীতে যদি সরকার গঠন করি সেটার নিশ্চয়তা আমরা কতখানি দিতে পারবো, পাশাপাশি সেসব তৃণমূল নারীদের জন্য আর কোনো ব্যবস্থা বা আর কোনো ভাবনা আমরা রেখেছি কিনা, এই প্রশ্ন রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নের মূল যে বিষয়টি আপনার প্রশ্নের, যে আমরা কতটুকু পারবো বা আমরা করব কিনা, দেখুন আমি আপনাকে প্রশ্ন করতে চাই আমরা কেন করতে চাইবো না, মানে না করলে আমাদের লাভটা কি? রাজনৈতিকভাবে যদি আমরা বিবেচনা করি, করলে তো অবশ্যই আমাদের লাভ আছে। মানুষগুলো, দেশের কোটি কোটি মানুষকে আমরা সহযোগিতা করতে পারবো। আপনি খুব সাদামাটাও যদি বলেন, আপনি এই দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি তখন সামাজিক অনুষ্ঠান হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আপনি বলবেন যে হ্যাঁ আমার দল যখন রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে আমরা দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ড নামক এরকম একটি কার্ড করেছি। আপনি তো এটা নিয়ে গর্ব করবেন না? তো এটি গর্ব করার মতন একটি বিষয় যে আমি যদি মিনিমাম, যখন দেশ পরিচালনার সুযোগ আমাদের হাতে আছে বা আসবে, আমরা মিনিমাম একটি ব্যবস্থা করেছি, মিনিমাম হলেও একটি মানুষকে, একটি পরিবারকে আমরা সহযোগিতার চেষ্টা করেছি। তো এটি তো একটি মানবিক দৃষ্টিকোণ থেকে খুব ভালো কাজ, আপনি এটি নিয়ে গর্ব করবেন। তো কেন আমরা এরকম একটি কাজ করার সুযোগ থাকলে আমরা সুযোগটি হাতছাড়া কেন করতে চাইব, কেন করব না? আমরা অতীতে শুনেছিলাম ঘরে ঘরে চাকরি বা 10 টাকা কেজি চাল, হয়তো যেহেতু মানুষ 10 টাকা কেজি চাল পায়নি, ঘরে ঘরে চাকরি পায়নি, সেই জন্য মানুষের হয়তো এরকম একটি প্রশ্ন থাকতেও পারে মনে। তবে আপনি যদি দেখেন মোটামুটি ভাবে অতীতে যতবার বিএনপি যেই কমিটমেন্টগুলো করেছিল, কম বেশি সবগুলো কমিটমেন্ট তারা রাখার চেষ্টা করেছে বিএনপি। কাজে আমরা যে কমিটমেন্ট রাখি সেটার কিন্তু রেকর্ড আছে, আমাদের অতীতের রেকর্ড আছে। কাজে অবশ্যই আমরা এই কমিটমেন্টটা রাখবো। এটাই বোঝানোর চেষ্টা করছি আমরা, তবে তারা একটু আস্থার সংকটে ভুগছে দীর্ঘদিন যাবৎ, সেটাই সেই বার্তাটাই দিতে চেয়েছি। ধন্যবাদ। দীর্ঘদিন যাবৎ, গত 15-16 বছর যাবৎ এই দেশের মানুষের সাথে যারা ক্ষমতা ধরে রেখেছিল তারা বিভিন্নভাবে প্রতারণা করেছে। কাজে হতেই পারে মানুষের মনে এরকম সন্দেহ থাকতেই পারে, কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে সেই আস্থাটা ফিরিয়ে আনা মানুষের মনে। ধন্যবাদ। আমাদের মা কেমন আছেন একটু জানতে চেয়েছি আমরা সবাই। দোয়া করবেন, আছেন আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনারা সকলকে, আপনারা যাদের সাথে কথা বলেন, কাজ করতে চান, এলাকার মানুষের কাছে যান, তাদেরকে অনুরোধ করবেন দোয়া করার জন্য, ওনার জন্য। অবশ্যই আমরা চাই প্রোগ্রামে গেলে ইনশাআল্লাহ জনতা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। নরাইল প্রশ্ন করবেন রাশিদা পারভিন, কালিয়া পৌর মহিলা দল।
আমি পারভিন ইসলাম, ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যানের কাছে আমার একটা অনুরোধ, আপনি যে কথা বলেন যে একটা ফ্যামিলি কার্ড দেবেন, ঘরে ঘরে একটা ফ্যামিলি কার্ড দেবেন, কি কার্ড? ফ্যামিলি কার্ড। কিন্তু এই কথাটা আমি এবার ইপি সদস্য তো, সবার কাছে আমি এটা বলে বার্তাটা পৌঁছাই দিলে সবাই অনেক খুশি, বলে যে না পারভিন ইসলাম যা বলতেছে যে সঠিক, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে এবারে আমরা বিএনপিতে ভোট দিব। আর আমার আমি কিন্তু বিএনপির করেছি বিদায়, ওই জন্য আমার অনেক অত্যাচার হয়েছে, আমার ঘর দুয়ার ভাঙচুর করছে, আমার থাই গ্লাসটা ভেঙে গেছে। প্রশ্ন করবেন আপনি, প্লিজ প্রশ্ন করতে হবে আপনার। এই বার্তাটা আপনি সবাই তার পৌঁছাচ্ছি, তার জন্য আপনার জন্য সবাই খুশি হয়, দোয়া করে, আপনারা সবাই বলে আমরা ঐক্যবদ্ধ আমরা ভোট দিব। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। আমি ওনার প্রশ্নটাই বুঝিনি, কাজেই ধন্যবাদ দিয়ে দেন। এখন প্রশ্ন করবেন মশিউর রহমান, সভাপতি নড়াইল জেলা যুবদল।